আসসালামু আলাইকুম। আমি আশরাফ হোসেন, সিএ অ্যাডভান্স লেভেল সিএ সার্টিফিকেট লেভেলের ম্যানেজমেন্ট ইনফরমেশন কোর্সটা নিয়ে আমি এই ভিডিও সিরিজটা চালু করলাম। এখানে আমরা পর্যায়ক্রমে ম্যানেজমেন্ট ইনফরমেশনের আইসিডব্লিউ কোয়েশ্চেন ব্যাংকের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলোর সলিউশন ব্যাখ্যা সহ কনসেপ্ট ক্লিয়ার সহ আলোচনা করব। ইনশাল্লাহ আমরা একটা একটা করে প্রত্যেকটা চ্যাপ্টার কভার করব। সো চলুন আজকের লেকচারে চলে যাওয়া যাক। আচ্ছা, আমরা এখানে প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্নটা আমি করি। এই যে আমরা এই প্রশ্নটা দেখতেছি, হ্যাঁ, এই প্রথম প্রশ্ন হচ্ছে এ কস্ট ইউনিট ইজ, মানে নিচের কোনটা কস্ট ইউনিট? চারটা অপশন দেওয়া আছে। তো চারটা অপশন কী কী? এ ইউনিট অফ প্রোডাক্ট অর সার্ভিস ইন রিলেশন টু উইচ কস্টস আর অ্যাসার্টেন্ড। B. The cost per hour of operating a machine. C. The cost per unit of electricity consumed. D. A measure of output of work in a standard hour. আমরা আনসারটা একটু দেখি আগে। আমরা যদি আনসার দেখি, অবশ্যই আনসার এ ইউনিট অফ প্রোডাক্ট অর সার্ভিস ইন রিলেশন টু উইচ কস্টস আর অ্যাসার্টেন্ড। আচ্ছা, এটার মানে কি? মানে খুবই সিম্পল। কস্ট ইউনিটটা কী জিনিস? একটা ইউনিট যেটার সাপেক্ষে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কস্টকে অ্যাসার্টেন করা হয়, এটাই হচ্ছে কস্ট ইউনিট। অপশন এ। অপশন বি, সি, ডি এগুলো যদি আপনি দেখেন, এগুলো কোনোটাই কিন্তু কস্ট ইউনিট নয়। এবং এই হচ্ছে সবচেয়ে লজিক্যাল এবং সঠিক উত্তর, যে একটি ইউনিট যেটার ভিত্তিতে আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিসের কস্টকে অ্যাসার্টেন করা হয় সেটাই হচ্ছে কস্ট ইউনিট। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2-তে আমরা চলে যাই। এটা একটু কেটে দিই। ওকে, আমরা কোয়েশ্চেন নাম্বার 2-তে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 2, আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 2 করতেছি। এটা কোয়েশ্চেন নাম্বার 2, সার্টেন টাইপস অফ ইনকাম অ্যান্ড কস্ট আর অফ নো ইন্টারেস্ট টু দ্য কস্ট অ্যাকাউন্টেন্ট। মানে কোয়েশ্চেনের অর্থ কি? কোন ইনকাম এবং কোন ধরনের কস্টগুলো কস্ট অ্যাকাউন্টেন্টের জন্য রেলেভেন্ট না। কস্ট অ্যাকাউন্টেন্টকে একটা কোম্পানির কস্টিং নিয়ে বেসিক্যালি, যে আসলে কস্ট অ্যাকাউন্টেন্টের ডেফিনেশন অনেক ভাস্ট, বাট আমি এখন সিম্পলের জন্য বলি, তারা কোম্পানির কস্টিং নিয়ে কাজ করে। তো নিচের কোনটা কোম্পানির কস্ট অ্যাকাউন্টেন্টের জন্য রিলেভেন্ট না? অপশন চারটা কী কী? এ. ইনডিরেক্ট লেবার। বি. পারচেস অফ র মেটেরিয়ালস। সি. ডিভিডেন্স রিসিভড। এবং ডি. রেন্ট ফর এ ফ্যাক্টরি। এবং এটার আনসার হবে সি, ডিভিডেন্ড রিসিভ। বাট আমরা একটু আনসারটা দেখে আসি ব্যাখ্যা সহ। দেখেন, সি, ডিভিডেন্স রিসিভড। এখানে অনেক ব্যাখ্যা লিখছে, আমি সহজে ব্যাখ্যাটা দিয়ে দিই। যে আমরা যদি এখানে যে অপশনগুলো আছে এগুলো দেখি, ইনডিরেক্ট লেবার মানে মজুরি খরচ, এটা অবশ্যই কস্ট অ্যাকাউন্টেন্টের জন্য ইম্পর্টেন্ট এবং রেলেভেন্ট, তার জন্য প্রয়োজনীয়। পারচেস অফ র মেটেরিয়ালস মানে কাঁচামাল ক্রয়ের যে খরচ, এটাও অবশ্যই কস্ট অ্যাকাউন্টেন্টের জন্য রেলেভেন্ট। কিন্তু ডিভিডেন্ড হচ্ছে কোম্পানির, মানে এটা লভ্যাংশ বিতরণ, এটা কিন্তু ডিরেক্টলি কস্টের সঙ্গে রিলেটেড নয়। সো এটা কস্ট অ্যাকাউন্টেন্টের জন্য রিলেভেন্ট নয়। এবং ডি, রেন্ট ফর এ ফ্যাক্টরি, এটাও কিন্তু একটা কস্ট, এটা অবশ্যই কস্ট অ্যাকাউন্টেন্টের জন্য রেলেভেন্ট। ওকে, এগুলো ডান। কোয়েশ্চেন নাম্বার 3, ভেরিয়েবল কস্টস আর কনভিনিয়েন্টলি ডিম টু be constant in total when production volume changes, be constant per unit of output, vary per unit of output as production volume changes, naki D, vary in total from period to period when production is constant. এখানেই হচ্ছে সিএ করার সময় আপনার ইংলিশের স্কিলটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আপনাকে আগে কোয়েশ্চেনটা বুঝতে হবে। কোয়েশ্চেনটা আপনি ভালো মতো বুঝতে পারলে এরপর আপনার জন্য আনসার বোঝাটা অনেক সহজ হবে। এখানে আমরা কোয়েশ্চেনটা আবার পড়ি। কী বলছে কোয়েশ্চেনে? ভেরিয়েবল কস্ট আর কনভিনিয়েন্টলি ডিম টু, মানে ভেরিয়েবল কস্ট নিচের কোনটা হিসাবে ধরা হয়? ভেরিয়েবল কস্ট নিচের কোনটা হিসাবে ধরা হয়? কী কী অপশন দিছে আমাকে অপশন দিছে এ, বি কনস্ট্যান্ট ইন টোটাল when production volume changes,
মানে ভেরিয়েবল কস্ট কি আমার প্রোডাকশন ভলিউম চেঞ্জ হলেও কি কনস্ট্যান্ট থাকবে কি না, মানে আমি 100 ইউনিট প্রডিউস করলেও ভেরিয়েবল কস্ট যা, 200 ইউনিট প্রডিউস করলেও কি ভেরিয়েবল কস্ট তা থাকবে, মানে কনস্ট্যান্ট থাকবে কি না। তাহলে এ বুঝলাম, আমরা আগে অপশনগুলো বুঝতে হবে, এরপরে সঠিক আনসার আমরা দেখব। বি কি বললো, বি কনস্ট্যান্ট পার ইউনিট অফ আউটপুট, যে প্রোডাকশন মানে আউটপুট যাই হোক আমার ভেরিয়েবল কস্ট কি সেম থাকবে, এটা কি না। সিতে কি বলছে, ভ্যারি পার ইউনিট অফ আউটপুট অ্যাজ প্রোডাকশন ভলিউম চেঞ্জেস, মানে প্রোডাকশন ভলিউম চেঞ্জ হলে পার ইউনিট অফ আউটপুটে চেঞ্জ হবে। দেখেন বিতে কি বলছে, বি কনস্ট্যান্ট পার ইউনিট, এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে পার ইউনিট ওয়ার্ডটা, মানে পার ইউনিট মানে কি প্রতি ইউনিটে, ধরেন আমার টোটাল আমি 100 ইউনিট আমি বানাবো, ঠিক আছে। তো এখানে আমার পার ইউনিট মানে কি, পার ইউনিট মানে অবশ্যই 1 ইউনিট, মানে প্রতি ইউনিটে। তো এখন প্রতি ইউনিটে কি ভেরিয়েবল কস্ট এটা কি কনস্ট্যান্ট থাকে নাকি চেঞ্জ হয়, এটাই মানে এই অপশনের মাহাত্ম্য হচ্ছে এটা। অপশন 2 এর। আর অপশন সিতে কি বলছে, অপশন সিতে বলছে একটু, অপশন সিতে বলছে ভেরি পার ইউনিট অফ আউটপুট অ্যাজ প্রোডাকশন ভলিউম চেঞ্জেস, মানে প্রোডাকশন ভলিউম চেঞ্জ হলে পার ইউনিট অফ আউটপুটে এটা ভেরিয়েবল কস্টটাও চেঞ্জ হবে। বিতে বলছে যে ভেরিয়েবল কস্ট কনস্ট্যান্ট থাকবে, সিতে বলছে চেঞ্জ হবে। তাহলে কোনটা সঠিক আমাদেরকে বুঝতে হবে। আর ডিতে বলছে ভ্যারি ইন টোটাল ফ্রম পিরিয়ড টু পিরিয়ড ওয়েন প্রোডাকশন ইজ কনস্ট্যান্ট। আবার লাইনটা কি, ভ্যারি ইন টোটাল ফ্রম পিরিয়ড টু পিরিয়ড ওয়েন প্রোডাকশন ইজ কনস্ট্যান্ট, মানে প্রোডাকশন কনস্ট্যান্ট থাকলেও পিরিয়ড টু পিরিয়ড এটা চেঞ্জ হবে কিনা। আচ্ছা আমরা আনসারে যাই, আনসারটা কি দেখি। আনসারটা হচ্ছে বি কনস্ট্যান্ট পার ইউনিট অফ আউটপুট। এখানে কি লিখছে সেটা পরে বলতেছি, আমি আগে আপনাদেরকে জিনিসটা এক্সপ্লেন করি। বি কনস্ট্যান্ট পার ইউনিট অফ আউটপুট মানে কি, এগুলো সবগুলো মুছে ফেলে একটু। ওকে, আমরা এখানে আলোচনা করছি ভেরিয়েবল কস্ট নিয়ে, রাইট। আমরা সবাই জানি যে ফিক্সড কস্ট কনস্ট্যান্ট থাকে, ফিক্সড কস্ট এফ, ফিক্সড কস্ট কনস্ট্যান্ট থাকে, বাট ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয়, আমরা তো এটাই জেনে আসছি, রাইট। বাট এখানে বলতেছে কি ভেরিয়েবল কস্ট কনস্ট্যান্ট, হ্যাঁ ভেরিয়েবল কস্ট কনস্ট্যান্ট কিসে, পার ইউনিট অফ আউটপুট, পার ইউনিট অফ আউটপুট মানে কি, আমি ধরেন আমি 10 ইউনিটও প্রডিউস করতে পারি, 20 ইউনিটও প্রডিউস করতে পারি, 30 ইউনিটও আমি প্রডিউস করতে পারি। এগুলো হচ্ছে আমার আউটপুটের রেঞ্জ, মানে 10 ইউনিটও করতে পারি আমি, 20 ইউনিটও করতে পারি, 30 ইউনিটও করতে পারি। আমার প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট হচ্ছে ধরেন 2 টাকা। তাহলে 10 ইউনিট প্রডিউস করলে আমার ভেরিয়েবল কস্ট কত পড়বে, 20 টাকা। 20 ইউনিট প্রডিউস করলে পড়বে 40 টাকা, 30 ইউনিট প্রডিউস করলে পড়বে 60 টাকা। ভেরিয়েবল কস্ট টোটালি গিয়ে চেঞ্জ হবে, বাট এই যে 2 টাকা পার ইউনিট আউটপুট, মানে পার ইউনিটের ভেরিয়েবল কস্ট কত, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই জন্যই বলা হয়েছে যে ভেরিয়েবল কস্ট কনস্ট্যান্ট থাকে পার ইউনিট অফ আউটপুট, আর ফিক্সড কস্ট সেটা অলওয়েজ কনস্ট্যান্ট। আশা করি ক্লিয়ার হয়েছে সবার, ক্লিয়ার না হলে কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো, এগুলো একটু মুছে নিই। ওকে, next question number 4. Which of the following costs would not be the concern of the supervisor of a production department? মানে একটা প্রোডাকশন ডিপার্টমেন্টের সুপারভাইজারের কোন কস্ট নিয়ে মাথা ব্যথা থাকবে না। কী কী কস্ট আছে, ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, মেনটেন্যান্স কস্ট, লিজ পেমেন্ট। আমরা আনসারটা দেখি, অবশ্যই লিজ পেমেন্ট, অবশ্যই লিজ পেমেন্ট। কারণ ম্যাটেরিয়াল কস্ট নিয়ে অবশ্যই প্রোডাকশনের সুপারভাইজারের মাথা ব্যথা থাকবে, লেবার কস্ট নিয়ে অবশ্যই প্রোডাকশনের সুপারভাইজারের মাথা ব্যথা থাকবে, মেনটেন্যান্স কস্ট নিয়ে থাকবে, বাট লিজ পেমেন্ট হচ্ছে প্রোডাকশনের সঙ্গে সরাসরি রিলেটেড না, এই জন্য প্রোডাকশনের সুপারভাইজারের লিজ পেমেন্ট নিয়ে মাথা ব্যথা থাকবে না, এটাই স্বাভাবিক। সো আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 5.
A company makes one delivery per week to all of its customer. একটা কোম্পানি সপ্তাহে প্রত্যেকটা কাস্টমারকে একটা ডেলিভারি করে। দ্য কস্ট অফ দিস ডেলিভারিজ, মানে ডেলিভারি কস্ট কি, এটা খুবই ইজি। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট, প্রাইম কস্ট, প্রোডাকশন ওভারহেড, ডিরেক্ট প্রোডাকশন ওভার এক্সপেন্স। এটা অবশ্যই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট হবে। তার আমরা আনসারটা দেখে নিই যে কোয়েশ্চেন নাম্বার 5, যে আমরা ডেলিভারি করার জন্য যে কস্টটা, একটা প্রোডাক্ট ডেলিভারি করার যে কস্টটা, সেটা অবশ্যই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট, বেসিক্যালি এটা ডিস্ট্রিবিউশন কস্ট। ওকে, সো ডিস্ট্রিবিউশন করার কস্ট এটা, সো এটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য গেটওয়েল কুইক হসপিটাল, মানে একটা হসপিটালের নাম, হ্যাজ টোটাল কস্টস অফ £1 million ফর 2001 বা 2021 হোয়াট এভার, মানে ওই বছরের তার টোটাল কস্ট কত, £1 million বা 10 লাখ পাউন্ড। ডিউরিং 2021 2 lakh patients were treated and doctors were paid £5 lakh, মানে ওই বছর 2 লাখ পেশেন্ট ছিল, মানে 2 লাখ পেশেন্টের চিকিৎসা দেওয়া হয়েছে এবং ডাক্তারদের টোটাল পেমেন্ট করা হয়েছে কত, £5 লাখ। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কস্ট পার ইউনিট ফর দ্য হসপিটাল টু ইউজ? তাহলে এই চারটার মধ্যে হসপিটালের জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কস্ট পার ইউনিট কোনটা, মানে প্রতি ইউনিটে কস্ট কোনটা হবে? আমরা আনসারটা একটু দেখি। দেখেন আনসার কি আছে, কস্ট পার ইউনিট সমান সমান কি, টোটাল কস্ট বাই নাম্বার অফ পেশেন্টস ট্রিটেড। আমাকে কিন্তু কস্ট পার ইউনিট জিজ্ঞেস করছে, যে আমার হসপিটালে টোটাল কস্ট ছিল £1 million বা 10 লাখ পাউন্ড, সরি, আমার হসপিটালে টোটাল কস্ট ছিল £1 million বা 10 লাখ পাউন্ড, আমি বছরে 2 লাখ পেশেন্ট ডিল করছি। সো আমার পার ইউনিট, মানে আমার ইউনিট কি, আমার এখানে পেশেন্ট নাম্বারটাই হচ্ছে আমার ইউনিট, তো আমার পার ইউনিট কস্ট কত, জাস্ট সিম্পলি 1 মিলিয়নকে বা 10 লাখকে 2 লাখ দিয়ে ভাগ করলে মানে £5 পার পেশেন্ট, এটাই হচ্ছে আমার কস্ট পার ইউনিট। সো আমার আনসার হচ্ছে এখানে সি, এটা আমার আনসার হচ্ছে সি, £5 পার পেশেন্ট বা পার ইউনিট। ওকে, সো নাম্বার 6 ইজ ডান। আমরা নাম্বার 7 আসতেছি। A business has previously ascertained that its total cost can be estimated for any level of production and sales according to the following equation. মানে একটা বিজনেস তার টোটাল কস্টকে ক্যালকুলেট করতে একটা ইকুয়েশন দাঁড় করাইছে, যে লেভেলেরই প্রোডাকশন হোক বা সেলস হোক, এই ইকুয়েশন দিয়ে বিজনেসটার টোটাল কস্ট বের হয়ে যাবে। ইফ দ্য প্রোডাকশন লেভেল ওয়াজ 500 units and sales were 400 units, what would be the company's fixed cost? তো বেসিক্যালি ঐকিক নিয়ম, তাও বলি যে বলতেছে যদি প্রোডাকশন লেভেল হয় 500 ইউনিট এবং সেলস যদি 400 ইউনিট হয়, তো আমাদেরকে ইকুয়েশনে কী দেওয়া আছে, টোটাল কস্ট সমান আমরা যদি এখানে যাই, এখানে টোটাল কস্ট সমান 5 গুণ পি মানে প্রোডাকশন, প্লাস 1000 পাউন্ড প্লাস 2 পাউন্ড ইন্টু সেলস প্লাস 500। তাহলে আপনার এই ইকুয়েশনে গেলে কিন্তু আপনার টোটাল কস্টটা বের হবে, বাট আপনি ওই টোটাল কস্ট থেকে আপনি ফিক্সড কস্টটা বের করতে হবে, কারণ আপনার কোয়েশ্চেনে চাইছে যে হোয়াট উড বি দ্য কোম্পানিজ ফিক্সড কস্ট। তো আসেন আমরা আনসার দেখি। The fixed cost, আমরা এখানে যাই, the fixed costs are those costs that remain unchanged irrespective of activity levels. মানে আমার প্রোডাকশন যতই হোক ফিক্সড কস্ট কিন্তু চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে। The information given in the question regarding the activity levels is therefore irrelevant. মানে আমার কতটুকু আমি প্রডিউস করলাম বা সেলস করলাম এটার উপর কিন্তু ফিক্সড কস্ট ডিপেন্ড করে না। The fixed costs are those costs that remain unchanged irrespective of activity levels. অর্থাৎ আপনার সেলস বা পারচেস কত,
ওইটার উপর ফিক্সড কস্ট সেলস বা প্রোডাকশন কত, ওইটার উপর ফিক্সড কস্ট একেবারেই ডিপেন্ড করে না। আপনার সেলস জিরো হইলো বা প্রোডাকশন জিরো হইলো, ফিক্সড কস্টটা অবশ্যই আসবে, ঠিক আছে? সো ফিক্সড কস্ট ইজ কনস্ট্যান্ট irrespective of total level of activity, or variable cost is constant irrespective variable cost is constant for per unit of activity, যেটা আমরা এর আগে একটা কোশ্চেন সলভ করছি যে প্রতি ইউনিটে ভেরিয়েবল কস্ট কনস্ট্যান্ট, বাট ফিক্সড কস্ট হচ্ছে যে টোটাল ইউনিটে কনস্ট্যান্ট, টোটাল ইউনিট যতই হোক ফিক্সড কস্ট কনস্ট্যান্ট। সো আমার এখানে এই যে ইকুয়েশনে এই যে পি দেয়া আছে মানে প্রোডাকশন, এই যে এস দেয়া আছে সেলস, এগুলোর কোনোটাই ফিক্সড কস্টের উপর কোনো ইম্প্যাক্ট ফেলে না। শুধুমাত্র আমি বিবেচনা নিব এই 500 এবং এই 1000, এই দুটো যোগ করলে আমার ফিক্সড কস্ট আসবে 1500, যেটা আনসারে দেওয়া আছে যে আমার সেলস বা প্রোডাকশন যতই হোক ফিক্সড কস্ট এটা কনস্ট্যান্ট। আর সেলস বা প্রোডাকশনের উপর কী ডিপেন্ড করবে, আমার ভেরিয়েবল কস্টটা ডিপেন্ড করবে, তখন কি টোটাল কস্টও ওই ফর্মুলা দিয়ে আসবে। সো প্রোডাকশন এবং সেলস জিরো হলেও যে কস্টটা বাকি থেকে যায় সেটা হচ্ছে এখানে 1000 এবং এখানে 500, সেটাই হচ্ছে ফিক্সড কস্ট। এদের যে টোটাল হচ্ছে 1500, সো এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে 1500। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। Bow Fitters Shoes Co. manufactures 2 types of shoe in its factory. ওরা 2 টাইপের জুতা প্রডিউস করে। A typical monthly budget is as follows. Monthly output মানে প্রতি মাসে টাইপ এ শু প্রডিউস হয় 2100টা, টাইপ বি এর শু প্রডিউস হয় 4400টা। টাইম পার ইউনিট মানে প্রতিটা শু প্রডিউস করতে কতটুকু সময় লাগে, একটা শু প্রডিউস করতে পার ইউনিট। টাইপ এ শু প্রডিউস করতে একটা শু প্রডিউস করতে লাগে 24 মিনিট, টাইপ বি এর একটা শু প্রডিউস করতে লাগে 36 মিনিট একটা শু প্রডিউস করতে। আনঅ্যাভয়েডেবল নন প্রোডাক্টিভ টাইম ইজ 20% অফ প্রোডাক্টিভ টাইম অ্যান্ড ইজ পেইড £4 পার আওয়ার। মানে যেটা নর্মাল লস বলা হয় বা আনপ্রোডাক্টিভ টাইম, সেটা হচ্ছে 20% অফ প্রোডাক্টিভ টাইম, বা আপনাকে ওইটার জন্য মজুরি দিতে হবে, সেটা হচ্ছে £4 পার আওয়ার। অপারেটিভস আর পেইড 3.60 পার ইউনিট অফ শু টাইপ এ প্রডিউসড অ্যান্ড 6 পার ইউনিট অফ শু টাইপ বি প্রডিউসড। মানে টাইপ এ শু একটা জুতা বানানোর জন্য ওদেরকে প্রতি জুতায় 3.6 পাউন্ড করে দেওয়া হয়, আর টাইপ বি এর জুতা একটা জুতা বানানোর জন্য প্রতি জুতায় 6 পাউন্ড করে দেয়া হয়। তাহলে আপনাকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য মান্থলি কস্ট অফ অপারেটিভস ওয়েজেস ইন দ্য ফ্যাক্টরি, মানে টোটাল মজুরি প্রতি মাসে কস্ট কত পড়ে। চলেন আমরা আনসার দেখি। এই যে আনসারটা কীভাবে আসছে দেখি। টাইপ এ শু আগে দেখি আমরা, বা দুটো একসঙ্গেই দেখি। আমরা প্রশ্নে পড়ছি যে টাইপ এ শু টাইপ এ শু বানানো হয় 2100 পিস প্রতি মাসে, আর টাইপ বি এর শু বানানো হয় কত পিস, 4400 পিস। টাইম বলতে কি বোঝাচ্ছে আপনাকে দেখেন, কোশ্চেনে দেওয়া ছিল যে মান্থলি আউটপুট দেওয়া ছিল 2100 এবং 4400 করে, এবং টাইম পার ইউনিট মানে একটা ইউনিট বানাইতে টাইপ এ শু লাগে 24 মিনিট করে একটা শু বানাইতে, আর টাইপ বি এর শু লাগে 36 মিনিট করে একটা শু বানাইতে। তাহলে আপনারা যদি গুণ করেন যে যেমন টাইপ এ 2100 শু, একটা শু বানাতে সময় লাগে 24 মিনিট, তাহলে টোটাল কত মিনিট ক্যালকুলেটারে গুণ করলে পাবেন 2100 গুণ 24 50,400 মিনিট করে। এটাকে আমি ভাগ দিব প্রতি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে ডিভাইডেড বাই 60 সমান 840 ঘন্টা লাগে টাইপ এর শু বানাইতে, 840 ঘন্টা। সিমিলারলি টাইপ বি এর শুয়ের জন্য হচ্ছে 2640 ঘন্টা। এরপর আসেন রেট কিন্তু কোশ্চেনে দেওয়াই ছিল, এখানে আবারও দেখাচ্ছি যে এখানে যে প্রতি ইউনিট শুয়ের জন্য টাইপ এ শুয়ের জন্য 3.6 পাউন্ড করে দেওয়া হয় এবং টাইপ বি এর শুয়ের জন্য 6 পাউন্ড করে দেওয়া হয়।
তাহলে যদি আমরা রেট বের করি, রেট হচ্ছে 3.6 পার ইউনিট ফর টাইপ এ শুজ অ্যান্ড 6 পার ইউনিট ফর টাইপ বি শুজ, তাহলে লেবার কস্ট টাইপ এ জন্য আসে 2100 গুণ 3.6, কত আসবে 2100 গুণ 3.6, 7560, ঠিক আছে, সরি আমার হাতে লেখার জন্য। তো 7560 টাইপ এর জন্য, এবং সিমিলারলি টাইপ বি এর জন্য আসবে 26,400। আচ্ছা, নন প্রোডাক্টিভ টাইম, যেটা আমরা কোয়েশ্চেনে দেখছিলাম, কোথায় দেখছিলাম, এই যে কোয়েশ্চেনে এখানে লেখা ছিল যে প্রোডাক্টিভ টাইমের 20% হচ্ছে নন প্রোডাক্টিভ টাইম, এবং সেটার জন্য প্রতি ঘন্টায় আমাকে 4 পাউন্ড করে দিতে হবে। তো আমার প্রোডাক্টিভ টাইম টাইপ এ শুয়ের জন্য হচ্ছে 840 ঘন্টা, আমি বের করছি অলরেডি। তাহলে ওইটার 20% কত হয়? ওইটার 20% আমরা ক্যালকুলেটর দিয়ে দেখবেন যে 168 আওয়ার্স, ওকে। এবং সিমিলারলি টাইপ বি শুয়ের জন্য 528 ঘন্টা, এবং সেটার জন্য প্রতি ঘন্টায় কত দিতে হবে? 4 পাউন্ড করে। তাহলে 168 ইন্টু 4 হচ্ছে 672 হচ্ছে নন প্রোডাক্টিভ কস্ট ফর টাইপ এ শুজ, এবং টাইপ বি এর জন্য 528 ইন্টু 4 2112 চলে আসবে টাইপ বি ইস্যুয়ের জন্য। এই সবগুলো যোগ করলে টোটাল কস্ট ফর টাইপ এ শুজ 8232, এবং টোটাল কস্ট ফর টাইপ বি শুজ 28512। এই দুটো যোগ করলে এখানে টোটাল কস্ট 36,744। আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছে। Question number 9. If a sales representative is paid basic salary plus commission for each sale made, this wage cost is best described as, আমরা আনসারে যাই। হ্যাঁ, অবশ্যই এটা সেমি ভেরিয়েবল কস্ট। কেন? আমি আসতেছি। এখানে সেল রিপ্রেজেন্টেটিভকে দেওয়া হচ্ছে বেসিক স্যালারি প্লাস কমিশন। বেসিক স্যালারি কিন্তু প্রতি মাসে ফিক্সড, ওকে, ফিক্সড। আপনি যতটুকুই সেল করেন না কেন, এটার কোনো ইনসেন্টিভ নাই, এটা ফিক্সড। প্লাস কমিশন ফর ইচ ইউনিট সেলস মেড, এটা কিন্তু সেলসের উপর ডিপেন্ড করবে। আপনি যত বেশি সেল করবেন তত এই কমিশন কিন্তু বাড়তে থাকবে, ওকে। সো এটা কিন্তু ভেরিয়েবল। তাহলে ওর স্যালারিটা হচ্ছে ফিক্সড প্লাস ভেরিয়েবল, সো ইটস আ সেমি ভেরিয়েবল কস্ট। কোয়েশ্চেন নাম্বার 10. What is the prime cost or prime cost is? Okay, so আমরা আনসার দেখি। The answer is A, obviously। আমরা জানি প্রাইম কস্ট কি, সকল ধরনের ডিরেক্ট কস্টের সমন্বয়, ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট লেবার এবং সকল ধরনের ডিরেক্ট কস্ট যোগ করলে যে কস্টটা আসে সেটা হচ্ছে প্রাইম কস্ট। সো কোয়েশ্চেন নাম্বার 10 এর আনসার হচ্ছে অপশন এ, দ্য টোটাল অফ অল ডিরেক্ট কস্টস। সো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট রইল, এবং কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিও করার উৎসাহ পাবো। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা আরও অনেকগুলো ম্যাথ বা অনেকগুলো এমসিকিউ সলভ করব। এভাবে পুরো ম্যানেজমেন্ট ইনফরমেশনটাই সলভ করার ইচ্ছা আছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।